আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আর মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মিডিয়া কর্তৃক আয়োজিত একটি লাইভ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে কুমিল্লার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটরদের সফলতা এবং ব্যর্থতার গল্প। আজকের এই অনুষ্ঠানে আলোচ্য বিষয় বিশ্লেষণ করার জন্য আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের অতিথি মহোদয়। আমরা আপনাদেরকে আমাদের অতিথিদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা আজকে অনুষ্ঠানে আমাদের আলোচক জনাব মোহাম্মদ বেলাল ভাই, কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, ওনাকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বেলাল হোসাইন। আমি বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর। ধন্যবাদ জনাব মোহাম্মদ বেলাল হোসেন ভাইকে আপনার পরিচয় দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আপনার কাছে ফিরে আসবো। এখন চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠানে আলোচক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম তানজিদ ভাইয়ের কাছে। জি ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আজকে আমি অনুষ্ঠানের শুনতে পাচ্ছি। অতিথি আমাকে হিসেবে শুনতে উপস্থিত পাচ্ছেন? আছেন। জি, আমাদের অনুষ্ঠানে উপস্থিত কিছু উপস্থিত আছেন বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন উদ্যোক্তা বলা যায়, আমাদের সাইফুল ইসলাম অ্যাডমিন। ওনাকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। জি, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, আমরা শুনতে পাচ্ছি। আপনার পরিচয়টুকু দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম তানজিদ, একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের ছোট ভাই। আর পড়াশোনা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ইংলিশ ডিপার্টমেন্ট। আর একজন উদ্যোক্তা বলা যেতে পারে, কারণ আমি আজকে 4 বছর বিভিন্ন নিয়ে অনলাইনে বিজনেস করি। সেটা হচ্ছে পাঞ্জাবি বা বিভিন্ন বিষয় নিয়ে। সেটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এতটুকু হচ্ছে আমার পরিচয়। আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনাদের এই কাছের মানুষ হিসেবে থাকতে চাই। আমি আপনাদের ভালোবাসার ছোট ভাই হিসেবে থাকতে চাই, কারণ এখানে হয়তো রাশেদ ছাড়া সবারই আমি ছোট ভাই, কারণ রাশেদ আমার ছোট ভাই। আবার এই আর কি। ধন্যবাদ সাইফুল ভাই। আপনার আমাদের কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের পদটা যদি একটু বলতেন আমাদেরকে। আমি আছি সাংস্কৃতিক সম্পাদক। ধন্যবাদ। এভাবে আমরা পরিচয় দেবো। ধন্যবাদ সাইফুল ভাইকে, আমাদের কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক জনাব মোহাম্মদ সাইফুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয় দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আজকে অনুষ্ঠানে আমাদের আলোচক, আপনার প্রিয় মুখ, যারা আপনারা ইতিমধ্যে আমরা অবগত আছি। ইকবাল ভাই, একটু মাইকটা অন করুন প্লিজ, মিউট অন করুন। জি, প্রিয় আসসালামু মুখ, আলাইকুম সবাইকে। আমাদের আলোচিত, সোশ্যাল মিডিয়াতে আলোচিত যিনি কন্টেন্ট ক্রিয়েটর জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ভাই, ওনাকে একটু পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম সবাইকে। যারা আজকের লাইভে এবং উপস্থিত আছে, যারা আমাদের দর্শক আছে, সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই আমাদের এখন বর্তমানে তো আমাদের যে লাইভ চলতেছে সেই লাইভের পক্ষ থেকে যারা দেখতেছে এবং আমরা যারা লাইভে যুক্ত আছি, সবাইকে আমি জানাচ্ছি প্রথমে আসসালামু আলাইকুম। এবং বিশেষ করে ভাইয়া হচ্ছে আমাকে কয়েকদিন ধরে নক দিতেছে আমাদের এই লাইভে জয়েন করার জন্য। তবে আমি খুব টেনশনে ছিলাম যে আমি আসতে পারি কিনা, কারণ আমি তো এখন বর্তমানে গ্রামে আছি এবং গ্রামে কারেন্টের খুবই সমস্যা চলতেছে। তো যাই হোক, পরবর্তীতে আলহামদুলিল্লাহ কিছুক্ষণের কারণে আসলে আমি খুব খুশি আপনাদের লাইভে জয়েন হতে পেরে। ধন্যবাদ ইকবাল হোসেন ভাইকে আপনার পরিচয় দেওয়ার জন্য। ওনার ব্লগের জগতে ব্লগের আইডি হচ্ছে ইকবাল গ্রামীণ ব্লগ, আপনি ইতিমধ্যে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে অসংখ্য আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে আর উপস্থিত আছেন আমাদের সবারই প্রিয় মুখ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ইভেন কুমিল্লা নিয়ে অনেক সং, তার থিম সং আছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট এবং আমাদের যার অনেকগুলো গান আমি ইউটিউবে দেখেছি, জনাব সিঙ্গার সজীবকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। অনেক অনেক ধন্যবাদ রাশেদ ভাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সিঙ্গার সজীব। আমি প্রিয় গান, প্রিয় সুর মিডিয়ার বর্তমানে জয়েন্ট সেক্রেটারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গানকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, সেজন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সিঙ্গার সজীবকে আপনার পরিচয় দেওয়ার জন্য। আপনার চেয়ারম্যান অফ নীল ক্রাবর টিউন অফ সুন্না।
আপনার যে প্রতিষ্ঠানটি কুমিল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের সফলতা কামনা করি। আজকে অনুষ্ঠানে যে আলোচ্য বিষয় আলোচনা করা হয়েছে আর মিডিয়া কর্তৃপক্ষ থেকে কুমিল্লার কন্টেন্ট ক্রিয়েটার, আলোচিত কন্টেন্ট ক্রিয়েটারদের সফলতা এবং ব্যর্থতার গল্প নিয়ে আজকে অনুষ্ঠান ভিন্ন রকম আয়োজন করা হয়েছে। আমরা আজকে জানবো আমাদের অনুষ্ঠানে যারা আছেন অতিথি তাদের কিছু জীবন কাহিনী বা তাদের সফলতার পিছনে কিছু ঘটনা আমরা জানবো, এবং তারা এই পথে আসার পিছনে মূল রিজনটা কি এই বিষয় জানার জন্য আমি চলে যাচ্ছি সর্বপ্রথম আমি চলে যাচ্ছি বেলাল ভাইয়ের কাছে। বেলাল ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, আমি যতটুকু জানি আপনি একজন চাকরিজীবী। বর্তমানে আপনি চাকরি করেন, চাকরির পাশাপাশি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো আপনার কাছে আমার যে প্রশ্নটি যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি এই যে কন্টেন্ট ক্রিয়েটার একজন, আপনার এই কন্টেন্ট ক্রিয়েটার আসার পিছনে মূল রিজনটা কি ছিল? কিসের উপর ভিত্তি করে, অনুপ্রেরণার উপর ভিত্তি করে আপনি ভিডিও তৈরি করা শুরু করছেন? যদি প্রথম রিজনটা যদি একটু আমাদেরকে বলতেন। জি, ধন্যবাদ প্রিয় রাশেদ ভাই আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদের এবং আজকের এই আলোচনার মেহমানবৃন্দদেরকে। প্রথমেই যে কারণে আমি আসলে কন্টেন্ট ক্রিয়েশনে আসছি সেই বিষয়টা আপনাদেরকে বলে বলছি। আমি এবং আমার পরিবার আসলে মূলত সংস্কৃতি মনে একটা পরিবার। আমার বাবা বিভিন্ন জায়গায় মঞ্চে, থিয়েটারে নাটক করতো। আজকে থেকে এই 20-25 বছর আগের কথা। তখন পর্যন্ত করতো, সর্বশেষ যখন করেছে। তো সেই হিসাবে আমি নিজেও বিভিন্ন জায়গায় কুমিল্লার বাইরে বিভিন্ন মঞ্চে আমি এই অনুষ্ঠান করতাম। সাংস্কৃতিক বিষয়ে আমার একটা আগ্রহ ছিল পূর্ব থেকে। কিন্তু দেখেন, আমরা যখন এই লাইফে কিছু করার সময় ছিল, ওই সময়টাতে সংস্কৃতি বিষয়টা কিছু মানুষের কাছে কুক্ষিগত ছিল। যেমন তখন সম্প্রচারের মাধ্যম ছিল শুধুমাত্র বিটিভি। তারপরে আপনাদের বয়সে যখন আমরা ছিলাম তখন সম্প্রচারের মাধ্যম ছিল শুধু বিটিভি এবং মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পরে 21 টিভি আসলো। তো এই দুইটা মাধ্যমে আপনার কিছু মানুষের কাছে এটা জিম্মি ছিল, যারা ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউটের স্টুডেন্ট ছিল অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। তারা বিভিন্ন মঞ্চে নাটক করতো। এই সমস্ত লোকগুলির কাছে এই জিনিসগুলি কক্ষিগত ছিল। একেবারে রুট লেভেল থেকে মানুষ উঠে আসার সুযোগ খুব কম ছিল। আমার একটা আগ্রহ তো ছিলই এই লাইনে নিজেকে এস্টাবলিশ করার, বা এই লাইনে নিজেকে নিজের ভিতরে যে প্রতিভা আছে এটা দিয়ে মানুষকে কিছু দেয়ার। তো সোশ্যাল মিডিয়া যখন ওপেন হলো, যে সোশ্যাল মিডিয়াতে যে কেউ তার কন্টেন্ট আপলোড দিয়ে জনপ্রিয় হতে পারে, তখন আস্তে আস্তে ওই সিন্ডিকেটটা ভেঙে একটা এই রুট লেভেলের কিছু মানুষ উঠে আসার সুযোগ তৈরি হলো। আর নিজের মেধাকে কাজে লাগানোর জন্য এটাই আমি মনে করলাম যে আমার সর্বোত্তম একটা মাধ্যম, যে কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে নিজের এই কন্টেন্ট আপলোড দেওয়ার মাধ্যমে জনপ্রিয় হওয়ার এবং নিজের প্রতিভা মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে এন্টারটেইনমেন্ট দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে। তো সেই চিন্তা থেকে অনেক আগে থেকেই কাজ করতেছিলাম, কিন্তু আসলে সফলতার সময়টা খুব বেশি দিনের না, সফল হইতে অনেক সময় লেগেছে। ধন্যবাদ জনাব মোহাম্মদ বেলাল হোসেন ভাই। আপনার তাহলে মূল রিজনটা আপনার কি দাঁড়ালো? আপনি যখন ছোট থাকতেই আপনি সংস্কৃতির প্রতি আপনি ধাবিত ছিলেন, আপনার এটা খুব পছন্দ, বা আপনার ভিতরে যে ক্রিয়েটিভিটি যেটা আছে সেটা প্রকাশ করার জন্য বিভিন্ন প্রসেস খুঁজতেন। সেই প্রসেসে আজকে আপনি বেলাল ভাই নামে পরিচিত। ধন্যবাদ আপনার কাছে। আবার পরবর্তীতে ফিরে আসবো। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানে আলোচক জনাব মোহাম্মদ সিঙ্গার সজীব। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি, হ্যাঁ, শুনতে পাচ্ছি। যাক, আমি আপনার কাছে যে প্রশ্ন, আপনি একজন শিল্পী, আপনি কিন্তু জন্ম থেকেই আপনি শিল্পী না। তো আপনার শিল্পীর পিছনে মূল রিজনটা কি ছিল?
জি, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে গান সবাই গাইতে পারে, আর অনেকে সুর করতে পারে, আবার অনেকে স্ক্রিপ্ট লিখতে পারে। তো যারা স্ক্রিপ্ট ভালো লিখতে পারে তারা একজন ভালো কবি, এবং যারা ভালো টিউন করতে পারে সে একজন ভালো সুরকার। আর যে ভালোভাবে স্পষ্ট করে গানের গ্রামার, হ্যাঁ, একটা গানের যে করু কালামগুলো আছে সেগুলো যদি সে ভালোভাবে করতে পারে সেই শিল্পী। গান সবাই গাইতে পারে, কিন্তু সবাই কোনো শিল্পী না। হ্যাঁ, জি, তো আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার, যে প্রশ্নটি করতে চাচ্ছেন, আপনি জি, শিল্পী হয়েছেন বা যখন আত্মপ্রকাশ হয়েছে আপনার, কোন গানের উপর ভিত্তি করে আপনি আলোচনায় আসছেন? আচ্ছা, আসলে ছোট থেকে আমার ভয়েস অনেক সুন্দর, এটা আমার শিক্ষা গুরুজন বলতো। তো তখন আমি গান গাইতাম না আরকি। মানে এই ইসলামিক গান, অথবা তখন তো ছোট ছিলাম। গান কি বুঝতাম না আরকি। তো কি করতাম, এই রাস্তা দিয়ে হাঁটতে, হাঁটতে গান গাইতাম। স্কুলে যেতাম, স্কুলে কোনো একটা প্রতিযোগিতা হলে আমি ভয় পেতাম তখন। তো আমাকে বলতো যে, "সজীব তুমি একটা গান গাও আরকি।" বা আমার নাম দিয়ে দিত স্যাররা। কারণ আমার ভয়েস নাকি অনেক সুন্দর ছিল। তো আমি আসলে আমার ভয়েস ততটা সুন্দর না। সুন্দর করে গাইতে চেষ্টা করি সবসময়। তো জি, যখন আ আস্তে, আস্তে বুঝতে শুরু করা, তো তখন চিন্তা করলাম যে, যে না, আমি একজন খুব ইচ্ছে যে আমি ভালো একজন সিঙ্গার হব। আমাকে দেশ এবং দেশের বাইরে সবাই আমাকে চিনবে। হ্যাঁ? সিঙ্গার সজীব নামে আরকি। তো তখন কষ্ট করা শুরু হয়ে যায়। যে আমার যারা শিক্ষা গুরুজন তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া, যে স্যার আমি গড়ে উঠতে হলে কি, কি করতে হবে? তখন আমাকে তারা পথ দেখালো যে এই করতে হবে। তো আমার কেরিয়ার অনেক কষ্ট আরকি। যা বলে আসলে অনেক টাইম লাগবে। তো আমি ছোট আকারে কিছু, কিছু জিনিস আমি আপনাদের কাছে শেয়ার করছি। সেটা হচ্ছে আ গানগুলো এম আ আপনার অন্তরে গাঁথা, একটা গান কিভাবে গাইতে হবে, একটা গানের গ্রামার বোঝা, সারেগামা বোঝা, ঠিক আছে? তো একটা গানের টিউন অনুযায়ী কিভাবে গাইতে হবে, হ্যাঁ? যে একটা গানের টান কোথা দিয়ে টান দিতে হবে, কোথায় টান দিলে গানটা শোভা পাবে, সেগুলো অনেক কষ্ট করে নিজে শিখেছি। তখন কি করতে হবে, যে আমার কাছে পয়সা নাই, টাকা নাই আরকি। কারণ আমি একজন শিক্ষক, যদি গানের একজন টিচার যদি আমি যদি বিবেচনা করি, তখন আমার কথা হলো যে আমাকে টাকা কে দিবে? হ্যাঁ, আমার পরিবার দিবে, কিন্তু আমার পরিবার গান পছন্দ করত না। তো চিন্তা করলাম যে না, নিজে কিছু একটা করি আরকি। তো নিজে, নিজে গান শিখা, নিজে, নিজে গান আমার অন্তরে গাঁথা। এরপর আবার আমার পরিচালক অথবা আমার অ্যা যারা বন্ধু-বান্ধব, তারা আমাকে সাপোর্ট দেয় যে এইভাবে করো। তো যখন আমি আমার অ্যা মূল গন্তব্যে আমি চলে যাই, তখন আমাকে সবাই সহযোগিতা করলো। বিশেষ করে হচ্ছে, আমি কখনো ভুলব না আমার ইকবাল স্যার। ইকবাল স্যার আমাকে অত্যন্ত মানে সাপোর্ট দিয়েছেন আরকি। আমি ঢাকা সরকারি সংগীত কলেজের গেটের সামনে গিয়ে দাঁড়ানো। হ্যাঁ? তো স্যার আমাকে জিজ্ঞাসা করলো যে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তো বললাম যে সকল কিছু শেয়ার করলাম। তখন স্যার আমাকে একটা ম্যাচ দেয় যে, "তুমি এখানে থাকো। এখান থেকে তুমি থেকে যা, যা করার দরকার আমি তোমাকে ওইভাবে বলব যে তুমি এভাবে করো আরকি।" তো স্যারের অ্যা সাপোর্টে আজ আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এ দেশ এবং দেশের বাইরে সবাই আমাকে এ চিনে। তো আমার একটি গান এই ২০১২ সাল আরকি। এ আমি আ আপনার এই গানটা যখন গাই, এটা অনেক শিল্পী গেয়েছে, কিন্তু গানটি গেয়েছিল আমাদের শ্রদ্ধেয় এন্ডি কিশোর স্যার। এন্ডি কিশোর স্যার আমারই শিক্ষক। স্যারের কাছ থেকেও আমি অনেক গান অন্তরে গেঁথে রেখেছি। মানে আমার স্যারের কথা বলে ভাষা প্রকাশ করা যাবে না। স্যারের সাপোর্টেও আমি অনেক দূরে এগিয়ে এসেছি। তো আমার সারা যে দেহ আমরা ওই কেউ গো গানটি মাটি, শুনতে চাচ্ছি, যে আমরা ওই এই গানটি গানটি শুনতে গাওয়ার চাচ্ছি। পরে সবাই আমাকে চিনে। এই আরকি অবস্থা আরকি। জি, আমাদের একটু যদি কষ্ট করে ওই গানটি আপনার শোনাতেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শিওর একটু শোনাবো আমি। ওকে, ঠিক আছে। জি, বলুন। আরে একে জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না তারে। একে জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি,
হো এই চোখ দুটো মাটি খেও না, আমি মরে গেলে তার দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে একে জনমে ভালো বেশে ভরবে না মন ভোর। না বলেছেন জি, ওনার নেটওয়ার্কের হয়তো প্রবলেম। জি, ইকবাল ভাই আমরা শুনতে পাচ্ছেন? যে শোনা যাচ্ছে। যাক, ধন্যবাদ সিঙ্গার সজীবকেও। অনেক সুন্দর একটি গান আমাদের মাঝে পরিবেশন করেছিলেন। হয়তো নেটওয়ার্কের প্রবলেম কারণেই কিন্তু উনি গানটি বন্ধ হয়ে গিয়েছে। যাক, অনেক ভালো লাগলো গানটি। আমরা পরবর্তীতে আবার সিঙ্গার সজীবের কাছে ফিরে যাব। আমরা চলে যাচ্ছি আজকে অনুষ্ঠানে আমাদের আলোচক, প্রিয় মুখ, পরিচিত মুখ, ইকবাল গ্রামীণ ব্লকের অ্যাডমিন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ভাই আমাদের মাঝে আছেন। ওনার কাছে আমার প্রশ্ন, আপনার এই পথ চলার মূল কারণ কি ছিল? আপনি এই পথে আসার পিছনে মূল রিজনটা কি ছিল? যদি একটু আমাদেরকে বলতেন। যে অসংখ্য ধন্যবাদ। সবার প্রথমে আমি আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শুরু করতে যাচ্ছি। জি। তো এখানে আমাদের আজকে এই লাইভে আমার শ্রদ্ধেয় একজন বড় ভাই আছে, যার নাম হচ্ছে বেলাল ভাই। তাছাড়াও রাশেদ ভাই, আপনি আমার আজকে লাইভে যুক্ত আছেন, এবং আরো অনেকেই যুক্ত ছিল এবং এখন হয়তো নেটের সমস্যার কারণে বাইরে চলে গেছে। যাই হোক, জি। যারাই আজকে লাইভে যুক্ত আছে সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। এবং আমার যেই পেজ ইকবাল গ্রামীণ ব্লগ, এটার পিছনে সামান্য একটি তথ্য আছে, সেটি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আমার নাম হচ্ছে ইকবাল এবং আমার পেজের নাম হচ্ছে ইকবাল গ্রামীণ ব্লগ। এবং গ্রামীণ দেওয়ার একটি উদ্দেশ্য হলো যে, যারা প্রবাসী কিংবা শহর কেন্দ্রিক মানুষ যারা আছে, শহর যারা গ্রামে থাকে না, গ্রাম ছেড়ে চাকরির জন্য যারা শহরে থাকে কিংবা প্রবাসে থাকে, তো তাদেরকে উদ্দেশ্য করে আমার ইকবাল গ্রামীণ ব্লগ এই পেজে গ্রামের বিভিন্ন দৃশ্য তুলে ধরার চেষ্টা করি এবং গ্রামীণ বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করি আমার ইকবাল গ্রামীণ ব্লগ এই পেজে। মূলত জি। এই কারণেই আমার পেজের নাম ইকবাল গ্রামীণ ব্লগ দেওয়া হয়েছে। তো আমি আলহামদুলিল্লাহ আমার ইকবাল গ্রামীণ ব্লগ এই পেজে আমি কল্পনাও করতে পারিনি যে এভাবে ভিডিও দিলে মানুষ, আমি প্রথমে চিন্তা করতাম যে গ্রামের ভিডিও দিলে মানুষ দেখবে কি দেখবে না, ওটা চিন্তা ভাবনা করতাম। কিন্তু একটা সময় গিয়ে দেখলাম যে মানুষ আমার ভিডিও খুব ভালোভাবে নিচ্ছে। তো আমি আরো ভালোভাবে এগোচ্ছি আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ গত সপ্তাহখানিক হয়েছে আমার ইকবাল গ্রামীণ ব্লগ পেজে 1 লক্ষ ফলোয়ার পূরণ হয়েছে। এতটাই যে ভালোবাসা পাবো কখনো কল্পনা করিনি। তো এইভাবে হচ্ছে আর সামনের দিকে এগিয়ে যাওয়া। যারা প্রবাসী আছে কিংবা গ্রামে যারা আছে, আমরা যারা গ্রামে আছি, গ্রামের বিভিন্ন চিত্র ধরে ধরে প্রবাসীদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ তারা অনেক বছর হয়ে গেছে তারা দেশে থাকে না। জি। দেশে না থাকার কারণে গ্রামের বিভিন্ন জিনিস তারা মিস করে থাকে, এগুলি আমি তুলে ধরার চেষ্টা করি। শহর কেন্দ্রিক মানুষ যারা আছে তাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করি। তো এই নিয়ে হচ্ছে আমার পেজের সংক্ষিপ্ত কিছু বর্ণনা এবং আমার বর্ণনা। জি, আপনার কাছে যে প্রশ্নটা আমার, সেটা হচ্ছে আপনি পেজ, একজন মানুষ চাইলে কিন্তু আপনার এই পরিচিত আসে না। তো আপনি যখন ভিডিও তৈরি করেন, হ্যাঁ, তো আপনার এই ভিডিও তৈরি করার পিছনে মূল কারণটা কি ছিল? যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব, বা এটার মধ্যে আমি আমার সফলতা খুঁজে বের করবো, এই ধরনের আপনার কোনো ধরনের আপনার ইচ্ছে শক্তি ছিল কিনা, বা আপনার কোনো ইচ্ছা ছিল কিনা? যে ইকবাল গ্রামীণ ভাই আপনাকে বলছে। জি, বিলেল ওই ভাই, ধরনের আমি ইচ্ছাটা হচ্ছে, আপনি আপনি যেটা বলছেন, জি, জি, ওই ধরনের ইচ্ছাটা হলো যে প্রাথমিক অবস্থা হচ্ছে আমার আমার একটা স্বপ্ন হচ্ছে, আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলি। জি, বেলাল ভাই যে স্বপ্নটা, আমার স্বপ্ন যখন বেলাল ভাই বলছিল যে বেলাল ভাইয়ের ঘটনাটা, আমি তখন খুব মনোযোগ সহকারে শুনতেছিলাম। ওনার মানে বিভিন্ন কথাবার্তা যখন শেয়ার করছিল, তো জি, ওনার যে চিন্তাধারাটা আমার চিন্তাধারা, আমার যে চিন্তাধারা সেম। বিষয়টা হলো যে আমার একটা স্বপ্ন ছিল, স্বপ্ন এখনো আছে। আমার একটা স্বপ্ন যে আমি একজন
অভিনেতা হওয়ার একটা ইচ্ছা আছে। ইনশাল্লাহ এটা আমি এখনো ধরে রাখছি। ইনশাল্লাহ আমি মনে করি ভবিষ্যতে এটা হতে পারবো, আশা করি। তো এই চিন্তাধারাকে আমি সামনে এগিয়ে নেওয়ার জন্য আমি অলরেডি, আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের মধ্যে ভালো একটা প্ল্যাটফর্ম আছে ইগল টিম, যারা জি। সুস্থ বিনোদন এবং নাটক তারা তুলে ধরার চেষ্টা করে। ইগল টিমের অফিসে আমি অলরেডি সরাসরি গিয়ে যোগাযোগ করছি। তো ওখানে গিয়ে যোগাযোগ করার পরে তারা বলল যে, "আপনি কি কখনো এর আগে কোথাও অভিনয় করছেন?" তখন আমি বলছি, "না, করিনি।" তো তারা আমাকে রিজেক্ট করে দিছে। তারপরে আমি পরবর্তীতে আরটিভি সাথে যোগাযোগ করছি, কনট্যাক্ট করছি। তাদেরও সেম কথা যে, "আপনি এর আগে কোথাও অভিনয় করছেন কিনা?" তখন আমি ওখানেও বলছি, "না, কোথাও অভিনয় করিনি।" কিন্তু আমাকে তো অভিনয় করার অন্ততপক্ষে সুযোগ দিবে। ওই সুযোগটা আমি কোথাও পাচ্ছি না। এরকম ভাবে আমি আ বাংলা ভিশন চ্যানেল আছে। ওখানেও আমি আ যথেষ্ট পরিমাণ আমি ইয়ে করছি, এপ্লাই করছি, কিন্তু আমার এটা কোনো কাজে আসেনি। কারণ আমি হচ্ছে পরিচিত মুখ না। মূলত এই কারণে আমাকে তারা রাখতেছে না। তো আমি ওই চিন্তাধারাকে আমি নিজেকে আমি চিন্তা করতেছি এমন একটা জায়গায় নিয়ে যাবো আমার পেজের মাধ্যমে, অথবা আমি নিজে এমন একটা পরিচিতি লাভ করব যখন আমি যেকোনো একটা জায়গায় গেলে, যেকোনো একটা জায়গায় দাঁড়ালে যাতে আমি রিজেক্ট না হই। মূলত ওই চিন্তাধারা নিয়ে আমি আমার পেজ খুলে আমি কাজ করার চেষ্টা করতেছি, এতটুকুই। তাহলে আপনার এই পথ চলা কত সালে আপনার এই পথ চলা শুরু হয় জীবন যুদ্ধে, যখন আপনি এই ধরনের রিজেক্ট থেকে আপনার মতো প্রতিভা জাগ্রত করলেন, আমি নিজেকে এমন জায়গায় নিজেকে তৈরি করে দেখাবো যে যখন আমাকে রিজেক্ট করার মতো অ্যাবিলিটি হবে না। তো আপনার ওই সালটা কবে একটু যদি আমাদেরকে বলতেন। আমি আমি হচ্ছে ২০২১ সাল, ২০১৮ সাল, ২১ সাল, এই ২০১৮ সাল থেকে ২১ সাল পর্যন্ত আমি বিভিন্ন জায়গায় আমি রিজেক্ট হইছি অলরেডি। তখন আমার পেজ ছিল না এবং ইউটিউব চ্যানেল ছিল না। তখন থেকে আমি বিভিন্ন জায়গায় আমি অলরেডি সরাসরি ঈগল টিমের অফিসে আমি কথা বলার পরে আমাকে বলছে এগুলো যাওয়ার জন্য। তো আমি তখন ঢাকাতে ছিলাম। তখন আমি ঈগল টিমের অফিসে গেলাম মগবাজার। তাদের অফিস সরাসরি তাদের অফিসে, তাদের মেইন হেড অফিসে আমি গিয়ে যোগাযোগ করছি। তারা আমাকে বলছে, "আপনি কি এর আগে কোথাও অভিনয় করছেন?" তখন আমি বলছি যে, "না, করিনি।" তো ওটা বলার পরে তারা আমাকে রিজেক্ট করে দিছে। এরকম সবাই বলতেছে। তো অন্ততপক্ষে আমাদের তো তারা যেভাবে রিজেক্ট করতেছে তারা তো সুযোগ দিবে। তো ওই সুযোগটা আমি কোথাও পাচ্ছি না। মূলত ওই জি। চিন্তাধারাকে আমি কেন্দ্র করে চিন্তা করলাম যে আমি নিজ থেকে কিছু একটা করব। নিজ থেকে কিছু একটা করে তখন আমি ভালো একটা জায়গায় ইনশাআল্লাহ যেতে পারবো। ওই চিন্তাধারা এখন আমার ভিতর কাজ করতেছে। যাক, তাহলে আমরা এটাও উপলব্ধি করতে পেরেছি তারা রিজেক্ট করার কারণেই আপনার ভিতরে একটু সহিংসতা কাজ করছে, একটু জিদ কাজ করে জি, আজকে জি। আপনি এই অবস্থানে আছেন। তো হ্যাঁ, আমি নিজে যে পেজ করে বিষয়টা ইউটিউব থেকে আসতে পেরেছি। হ্যাঁ, যে বিষয়টা হচ্ছে সে বিষয়টা হচ্ছে আসলে আমরা যখন করি, জন্মগ্রহণ থেকে কিন্তু আমরা আসলে পারফেক্ট না। আমরা পারফেক্ট না, বা আমাদের এক্সপিরিয়েন্স থাকে না। আমরা কোনো না কোনো ভাবে সুযোগের মাধ্যমে কিন্তু আমরা নিজেদের এক্সপিরিয়েন্স গুলো আমরা ব্যবহার করতে পারি, নিজের দক্ষতা ব্যবহার করে উন্নত শিখরে যেতে পারে। কিন্তু আসলে বর্তমান সমাজের প্রবলেমটা হচ্ছে কাউকে এক্সপিরিয়েন্স, যে কোনো বিষয় যাক, শুধু এক্সপিরিয়েন্স খুঁজতে। আরে ভাই, আপনি যে জবে আছেন, আপনি কি পূর্বে থেকে এক্সপিরিয়েন্স ছিল? হ্যাঁ, এই বিষয়গুলো আসলে আমরা পরিহার করা উচিত। আমরা এখন কিছু কমেন্ট নিতে চাচ্ছি আমাদের দর্শক। এক ভাই প্রশ্ন করেছেন, সেমা আকা ব্লগ, উনি বলতে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইকবাল গ্রামীণ ব্লগ, কেমন আছেন ভাই? আপনাকে অবশ্যই উনি কেমন আছে জিজ্ঞেস করছে, একটু উত্তরটা দিয়ে দিন কষ্ট করে। সেমা আকা ব্লগ, আচ্ছা, শিমুয়েকা ব্লগ পেজের অ্যাডমিন যে প্রশ্নটা করছে, কি প্রশ্ন করছিল? উনি আপনাকে সালাম দিয়েছেন, কেমন আছে জিজ্ঞেস করছেন আপনার নাম আচ্ছা, উল্লেখ করে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? অবশ্যই জানাবেন কমেন্টস এর মাধ্যমে, এবং আমাদের লাইভে থাকবেন অবশ্যই। লাইভ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে আমাদের এই আরেকজন লাইভ। লিখছে আরেকজন লিখছে, সজীব ভাইয়ের প্রেমে পড়ে গেলাম, কিন্তু সজীব ভাই না, সজীব ভাইয়ের গানের। সজীব, আপনি একটু যদি কষ্ট করে কমেন্টার উত্তর দিতেন। নাম হচ্ছে অসমাপ্ত ভালোবাসা। আপনি মিউটটা অন করুন সজীব, আপনি মিউটটা অন করুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গান গাই বলে তাই শিল্পী বলে না মরে। গানকে ভালোবাসুন, গান শুনুন, গানের সাথে থাকুন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ গানের পাশে থাকার জন্য। জি, আরে ধন্যবাদ। আরেক ভাই প্রশ্ন করেছেন, বেলবা ইজ ব্যান্ড কুমিল্লা, বেলবা ইজ ব্যান্ড কুমিল্লা ইজ ব্যান্ড উল্লেখ করে নাই। বেলাল ভাইটা ইংলিশে একটু অন্যরকম কমেন্ট করছে। বিলাল ভাই একটু মিউটটা অন করুন। ওই ভাইয়ের নামটা একটু উল্লেখ করেন। হ্যাঁ, বেলাল ভাই ইজ ব্যান্ড, বেলাল ভাই ইজ ব্যান্ড। যে কমেন্ট করছে ওই আইডির নাম কি? ওনার আইন হচ্ছে একটা পেজ থেকে আসছে, শহীদ জিয়া স্মৃতি সংসদ, ওটাও একটা ও পেজ। আচ্ছা আচ্ছা, যাক, ওনাকে ধন্যবাদ, অন্তঃস্থল থেকে ভালোবাসা। বুঝছি উনি আমার ভিডিও দেখে। তো
ধন্যবাদ। মানে এই ভালোবাসার কারণে আসলে কন্টেন্ট ক্রিয়েট করি এখন। আচ্ছা, ধন্যবাদ। আমি বিলাল ভাইকে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। বিলাল ভাইয়ের কাছে যে প্রশ্নটা আমি রাখবো, আমরা পূর্বে ইকবাল ভাইয়ের যে কথাগুলো শুনছি সেটার সাথে কিন্তু বাস্তবতা 100% মিল আছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এমন এমন ঘটনা আছে হয়তো বা প্রাসঙ্গিক ভিন্ন। চাকরির ক্ষেত্রে কিন্তু এই রিজনটাই দাঁড়ায় আপনার কোনো পূর্বের যোগ্যতা আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা। তো আপনার কাছে আমার যে প্রশ্ন, বিলাল ভাই একজন কর্মজীবী, চাকরিজীবী, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখছি না, আমি একজন চাকরিজীবী হিসেবে আপনাকে প্রশ্ন রাখতে চাচ্ছি। আপনি যখন আপনার কর্মস্থলে যখন চাকরিতে জয়েনিং করুন তখন কি আপনার এমন প্রশ্ন পরিস্থিতির শিকার হয়েছেন? আপনার কি এক্সপিরিয়েন্স আছে? একটু যদি আমাদেরকে বলতেন। আহ, আমি যে ইয়েতে চাকরি করি আসলে, হ্যাঁ, আমাকেও প্রশ্ন করা হয়েছিল। আমি 2011 সালে কুমিল্লা মেডিকেল সেন্টারে চাকরিতে যোগ দিই। তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার কি এই কাজে পূর্বের কোনো অভিজ্ঞতা আছে? তখন আমি বলছি যে না, আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, আমি সবেমাত্র পাশ করে বের হয়েছি। তো তখন তারা একটু এই তাদের যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা ছিল, আমি তুমি কি পারবা, মুখে বলে নাই, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা আমি রিড করলাম যে তাদের এই বডি ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল, এই ছেলে পারবে না এরকম। তো এরপরে আপনার কাছে এই বিষয়টা কেমন দাঁড়িয়েছে? এই বিষয়টা যখন শোনার পর আপনার কাছে আহ, এটা এমন ছিল যে আসলে কোনো মানুষই তো জন্ম থেকে কোনো কিছু শিখে আসে না। আর এটা এমন একটা জায়গা ছিল যে হাসপাতালে মানুষের সাথে ডিলিংস, এটা আমি ডিলিংসটা আমি ছাত্র বয়সে অনেক করেছি। ছাত্র বয়সে আমি বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম, সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম। আহ, এইগুলির মাধ্যমে আমি অনেক অনেক মানুষের সাথে মিশার সুযোগ হয়েছিল, মানুষকে ডিলিংস করার সুযোগ হয়েছিল। আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স ছিল যে আমি পারবো। আর তারা যখন এটা এরকম বডি ল্যাঙ্গুয়েজ করলো তখন মনে হলো যে আসলে যারা আমাকে জাজমেন্ট যেটা করছে এটা আসলে আমার উপরে সঠিক হচ্ছে না। জি, ধন্যবাদ বিলাল ভাই। আসলে আপনার যে কথাগুলো বলছেন সেগুলো বাস্তবের সাথে 100% ঠিক। আমি একটু ছোট্ট করে ইকবাল ভাইয়ের কাছে চলে যাচ্ছি একটি কথা ক্লিয়ার হওয়ার জন্য। যে প্রশ্নটা হচ্ছে, আপনি যে এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন সেটা হাজারো মানুষ হয়েছে, আরো হাজারো মানুষ সামনের দিকে হবে একই প্রশ্নে। আপনার কি পূর্বের এক্সপিরিয়েন্স আছে, পূর্বে করেছেন, অভিজ্ঞতা আছে? এই ধরনের প্রশ্নকে সামনে রেখে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন অবস্থাতে আপনি এই কথার বিপরীতে কি বলতে চাচ্ছেন এমন কোনো পলিসি করা উচিত নয়। এক্সপিরিয়েন্সটা না করে সরাসরি অভিজ্ঞতা নেওয়ার জন্য কোনো প্রসেস করা উচিত নয়, যদি একটু আমাদেরকে বলতেন। বিষয়টা হলো যে অভিনয়ের ক্ষেত্রে অন্য কোন ক্ষেত্রে কি সেটা আমার ধারণা নাই। তবে অভিনয়ের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারবো যে আমার এতটুকু ধারণা আছে, আমার এতটুকু আহ, আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু দিয়ে আমি বলতে পারি যে এমন কোনো অভিনয় নেই যে আমি করতে পারবো না। অতটুকু মানে আমার ভিতরে আমার কাজ করে যে এমন কোনো অভিনয় নেই যে আমি পারবো না। কিন্তু হ্যাঁ, অভিনয় যারা আমাকে রিজেক্ট করছে তাদেরকে একটা কথা বলতে চাই যে তারা তো যে কোনো লোক নিবে না। আমিও সেটা মনে করি যে তাদেরও যে কোনো লোক নেওয়াটা ঠিক না, কারণ তাদের আন্তর্জাতিক এগুলি টিম, তারা যে কোনো মানুষকে তো তারা অভিনয় নিতে পারবে না। এখন হ্যাঁ, সবারই অভিনয় করার, অনেকেই অভিনয় করার শখ থাকে, তো শখ থাকে ওই অনুযায়ী অভিনয় করতে আসে। অভিনয় করতে আসলে তখন কি করে, যখন ক্যামেরার সামনে যায় তখন আর ডায়লগ দিতে পারে না। যেভাবে অভিনয় জি। করার কথা, চোখের ভঙ্গিমা, মুখের ভঙ্গিমা, হাতের আচরণ, হুম। কিভাবে কি করতে হবে, কোন অভিনয় কি দাঁড় করাতে হবে, ওইগুলো তখন আর করতে পারে না। তো ওই চিন্তাধারাতে তারা কি করে, তারা লোক রিজেক্ট করে দেয়। কিন্তু হ্যাঁ, লোক যে তারা নেয় না বিষয়টা এমন না, তারা অবশ্যই লোক নেয়, ওই যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে নেয়। কিন্তু কিছু মানুষের যদিও বিভিন্ন চ্যানেলে কাজ করে না, তারপরেও অনেকের অনেক ধরনের অভিজ্ঞতা আছে। আমরা দেখি মাঝে মাঝে বিভিন্ন ফেসবুকের মধ্যে বিভিন্ন দেখি অনেক ধরনের প্রতিভা আছে, কিন্তু তাদেরকে কেউ তুলে ধরে না। তাদেরকে অনেকের অনেক ধরনের জ্ঞান থাকে, অনেকের অনেক ধরনের অভিজ্ঞতা থাকে, তাদেরকে কেউ তুলে ধরে না, যার কারণে তারা জায়গা মতো যেতে পারছে না, যেতে পারতেছে না জি। তারা।
অনেক মেধাবী লোক আছে, অনেক মেধাবী বিভিন্ন দিক দিয়ে, আমি শুধু এক দিক দিয়ে বলবো না, বিভিন্ন হাজার হাজার মেধাবী লোক আছে বিভিন্ন কাজের ক্ষেত্রে, তাদের অনেক ধরনের অভিজ্ঞতা ভালো, কিন্তু তারা মানে জায়গা পাচ্ছে না, এই কারণে তারা উপস্থাপন হতে পারতেছে না। এটা হচ্ছে একটা সাবজেক্ট। তো আর আপনি যেটা বলছেন আমাকে, এই ক্ষেত্রে আমি জি বলবো যে আহ, আমি আজকে এ পর্যন্ত আসছি শুধু আমার নিজের প্রতি নিজের হিংসা দাঁড়াইছে, যে আমি এত সুন্দর আমার অভিজ্ঞতা আছে, কিন্তু আমি এত জায়গায় গেলাম কিন্তু রিজেক্ট হইলাম, কিন্তু আমি ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে আমি আসবো, আমি এসে এমন একটা পর্যায়ে আমি তখন যাব যেন তখন আমি রিজেক্ট না হই এবং আমাকে তারা নেবে, এমন কিছু আমি নিজে নিজে করে দেখাবো। ওই প্রতিজ্ঞা আমি করে মূলত আমি পেজ খোলা, ওই পেজে আমি ব্লগ ভিডিও আপলোড করা, পাশাপাশি আমি আমার পেজে আমার আরেকটা পেজ আছে, ওই পেজে আমি নিয়মিত শর্ট ফিল্ম আপলোড করি, হয়তো অনেকে জানে না। তো ওই পেজে আমি ভিডিও, আমি গতকালকে আমার শুটিং ছিল এবং আগামীকালকে আমার হবে। তো এরকম ভাবে আমি কাজ করতেছি, ইনশাল্লাহ আমার আশা করি ভালো একটা কিছু ভবিষ্যৎ আমি করতে পারবো, ওই আশা আমার জি, আমার ধন্যবাদ। আছে। আপনার কাছে সর্বশেষ পরবর্তী ফিরে আসবো। আমরা এখন চলে যাচ্ছি কিছু কমেন্ট নেব। একজন ভাই লিখছেন, তাসলিমা বিলাল ভাই অনেক ভালোভাবে কুমিল্লার ভাষায় উনি কথা বলেন, আমাদের কাছে খুব ভালো লাগে। যদিও আমরা কুমিল্লারই বাসিন্দা, কিন্তু আমাদের কথার মধ্যে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিকতা প্রকাশ পায়। বিলাল ভাই ভাষাগুলো খুব ভালো লাগে, এভাবে এগিয়ে যান, আপনার সফলতা কামনা করি। ওনার নাম হচ্ছে তাসলিমা। বিলাল ভাইয়ের বাসাকে খুব মিস করে। আহ এরপরে আরেকজন লিখছেন, আহ সজীব, গজল গজল চাই সজীব ভাইয়ের মুখে। আরেকজন লিখছেন, ইকবাল গ্রামীণ ব্লগ, ইকবাল মানি হচ্ছে গ্রামের পরিবেশ দেখার সুযোগ। ধন্যবাদ। ওনার নাম হচ্ছে শান্তিদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আজকে অনুষ্ঠানে আরো জনাব মোহাম্মদ সিঙ্গার সজীবের কাছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন সিঙ্গার সজীব? আপনি মিউট অন করুন। জি জি শোনা যাচ্ছে। আমি আপনার কাছে কয়েকটি প্রশ্ন রাখবো। সর্বপ্রথম আমি একটা প্রশ্ন রাখছি, ইকবাল ভাইয়ের হয়ে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি। আপনি আরটিভিতে জব করেছিলেন পূর্বে, একটি আমাদেরকে বলেছিলেন। এই যে এই ধরনের জগৎগুলোতে আপনারা যেভাবে এক্সপিরিয়েন্স খোঁজেন, যোগ্য মানুষের ক্রিয়েটিভি না খুঁজে আপনার পূর্বের অভিজ্ঞতা খুঁজেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে মূলত কথা হচ্ছে মানুষের এক একজন এক একটা পর্যায়ে যায়। এক একজন, এই যে ইকবাল ভাইয়ের যে কথাগুলো আমি শুনলাম মনোযোগ দিয়ে, ইকবাল ভাইকে আমি ধন্যবাদ জানাই যে ইকবাল ভাই নিজের ক্রিয়েটিভিটি দিয়ে অনেকজন অনেক কথাই বলেছে, অনেকে রিজেক্ট করে দিয়েছে। উনি ওনার রাগে, ওনার ভিতরে মানে জিদ ছিল, চেতনা ছিল যে উনি উপরে উঠবে। হ্যাঁ, সেজন্য ইকবাল ভাই, আমি মনে করি ইকবাল ভাই যদি না ভাবে, আমি ইকবাল ভাইকে বলবো যে ইকবাল ভাই পর্যায়ে সাকসেস, ঠিক আছে? কারণ অন্য কেউ হলে ভেঙে যেত, কিন্তু ইকবাল ভাই ভাঙে নাই, তার মানে উনি সাকসেস। তো বিভিন্ন জন বিভিন্ন ক্ষেত্রে সাকসেস আর কি। আমরা আমাদের ক্ষেত্রে সাকসেস। আমরাও অনেক কষ্ট করেছি জীবনে, মিউজিকের উপরে ডিপ্লোমা নিয়েছি, শেষ করেছি। আহ, শেষ করার পরে ভালো একটা অবস্থানে গিয়েছি। আহ, তো সব মিলে কথা হচ্ছে আমাদের যে বেলাল ভাইয়ের অনেকগুলো কথা আমার অন্তরে নিয়েছি। অনেকের কাছ থেকে অনেক কিছু শেখা। আরো বিশেষভাবে ইকবাল ভাইয়ের কথাগুলো আমার বেশি ভালো লাগছে। ইকবাল ভাইয়ের সাথে আমিও কিছু সংযুক্ত করতে চাচ্ছি। সেটা হচ্ছে মানুষের জীবনে অনেক কিছু আসে যায় আর কি। যে কেউ যদি কিছু একটা করতে চায়, হ্যাঁ, অনেকে চায় না যে আসলে ইকবাল উঠুক, অনেকে চায় না বেলাল ভাই উঠুক, অনেকে চায় না রাশেদ ভাই উঠুক, অনেকে চায় না সিঙ্গার সজীব উঠুক আর কি। কিন্তু দিন শেষে তারাই সাকসেস যারা মন থেকে সবকিছু চেয়েছে আর কি, আরেকজনকে বাধা দিয়ে নয়, নিজের যোগ্যতা দিয়ে, নিজের মন থেকে, নিজের কাজ দিয়ে সে উঠেছে আর কি। তো সবাই সব জায়গা থেকে উম, আহ, কষ্ট করে বা তার মনে আকাঙ্ক্ষা ছিল যে আমি এটা করব, সে সেভাবে কাজ করে সে এগিয়ে গিয়েছে। তো আমরাও আমাদের ভাবে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, সবার দোয়া এবং ভালোবাসায় এগিয়ে যাব। সেজন্য চাই আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা। জি, জি সিঙ্গার সজীব, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে প্রকাশ করার জন্য। আর আপনি আরেকটা কথা আর কি, বলছিলেন আমি আপনার যদি গজল অনুমতি শুনতে পাই, চাই, আপনি কি? বেলাল, বিশেষ করে বেলাল ভাই আমাদের অনেক সিনিয়র।
যদি বেলাল ভাই থেকে অনুমতি পাই আর ইকবাল ভাই থেকে যদি অনুমতি পাই, তাহলে আমি ছোট একজন মানুষ, আমি আপনাদের কাছে একটি কথা রাখবো আর কি। জি জি, আমি অন করছি অনুমতি নিচ্ছি। যে অন করুন একটু আপনারা, ইকবাল ভাই আর বিলাল ভাই। সজীব ভাই বলেন আপনি। জি বলেন। ইকবাল বিশেষ করে বেলাল ভাই যদি সাপোর্ট করে, তাহলে আমি আমি খুবই ছোট মানুষ, খুবই নগণ্য মানুষ, সবসময় ছোট হয়ে থাকতে চাই, বড় হয়ে নয় আর কি। তো যেহেতু ইকবাল ভাই আমাদের অন্তরের মানুষ, ইকবাল ভাই আমি মনে করি যে আমি এখনো বলছি ইকবাল ভাই সাকসেস, হ্যাঁ ইকবাল ভাই অনেক দূর এগিয়ে যাবে আরো। আর বেলাল ভাই যদি সাপোর্ট করে, তাহলে আমরা তিনজনেই ভালো করে কাজ করে, আরো নিজেরা সাপোর্ট করে, নিজেরা সবকিছু আয়োজন করে আমরা নিজেরা আরো অনেক দূর এগিয়ে যাব। বিশেষ করে আমি ইকবাল ভাইকে সাপোর্ট করতে চাই, যদি বেলাল ভাই সাথে থাকে আর কি। না না, অবশ্যই অবশ্যই, ইকবাল ভাই তো এখন একটা ব্র্যান্ড। আমি বিশেষ করে সুযোগকে ধন্যবাদ দিব। কারণ এই জন্য ধন্যবাদ দিব, সজীব নাটক, সিনেমা বা এই ধরনের কাজ করেছিলেন, পূর্বনার অনেক অভিজ্ঞতা আছে। বিভিন্ন মেয়ে বলেন পুরুষ বলেন সব মিলে কিভাবে কাজ করে, কারণ উনি সাউন্ডের কাজ করে, ভিডিও এডিটিং এর যে সাউন্ড গুলো দেয় বিভিন্ন নাটকের, মুভির, হ্যাঁ, তো এই কাজগুলো করে। তো সজীবের উপর উদারত আহ্বান থাকবে। আমাদের এখানে ইকবাল ভাই আছে, বিলাল ভাই আছে, তোমার অফিস কুমিল্লাতে আছে। আমাদের কুমিল্লাকে রিপ্রেজেন্ট করার জন্য কুমিল্লাতে এমন কিছু করা উচিত যেটা আমরা ঢাকাতে গিয়ে নয়, আমরা কুমিল্লাতে এমন একটি অবস্থান তৈরি করা উচিত। ধন্যবাদ সিঙ্গার সজীবকে। অবশ্যই বিলাল ভাই আপনারা একটা কমিটমেন্ট হবেন, আমি আপনাদেরকে একটা গ্রুপ তৈরি করব। যে কোনো বিষয়, গান, ভিডিও, নাটক, এই ধরনের এডিটিং কাজের জন্য সিঙ্গার সজীবের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সহযোগিতা করবে, কারণ ওর আপনার এই ধরনের কাজের ওনার অফিস আছে, ঠিক আছে। তো আমি সজীবকে আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে একটি গজল শুনতে চাচ্ছে দর্শক আপনার কমেন্টে আর কি। আপনি যদি একটু গজল গাইতে, আপনার প্রিয় গজলটি যদি একটু আমাদেরকে বলতেন 2 মিনিট। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কতরি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটি গজল আমাদের মাঝে
পরিবেশন করার জন্য সিঙ্গার সজীবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য একটি গণতালি আমরা দিচ্ছি। সময় দর্শক বিন্দু, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট নিয়ে আমাদের অতিথির কাছে চলে যাব। আমি এখন আজকের অনুষ্ঠানে আমাদের আলোচক বিলাল ভাইয়ের কাছে চলে যাচ্ছি ছোট্ট একটি প্রশ্ন নিয়ে। বিলাল ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের বিতর্গত যে ক্রিয়েটিভি গুলো আমাদের মাঝে প্রকাশ করছেন, দর্শকরা শুনছে এবং পরবর্তীতে তারা এই বিষয়গুলোকে সামনে রেখে তারা অগ্রদূত যাবে, এটা আপনাদের জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক ভালো কিছু হবে, কেন আপনাদেরকে মানুষ মনে রাখবে যে বিলাল ভাইয়ের মুখের কথা শুনে ওনার ওই বিষয়টাকে লক্ষ্য সামনে রেখে আমি আমার লক্ষ্য সামনে রেখে আমি কাজ করেছি সফলতার প্রায় নিকটে। তো আপনার কাছে যে প্রশ্নটা আমি রাখতে চাচ্ছি, আমরা দেখছি আপনার কুমিল্লা নিয়ে বিভিন্ন বিষয় আপনি ব্লগ তৈরি করেন। তো এই ব্লগ তৈরি করার মাধ্যমে এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছে কিনা যে আপনি এই পরিস্থিতির কারণে আপনার কাছে মনে হয়েছে আপনি এই জগৎটা ছেড়ে দিবেন? যদি এটা আমাদের ধন্যবাদ আপনাকে। মূলত আমি একটা এই ধরনের মানুষ, আমাকে এত সহজে কেউ কিছু করে ছেড়ে দেওয়ার জন্য ইয়ে করবে, এটা কিন্তু সম্ভব না। কারণ আপনি বুঝতে পারেন যে আমার বয়স এখন প্রায় 43 বছর বয়স। এই বয়সে কেউ কিন্তু ব্লগিং করে না। ব্লগিং করার একটা বয়স আছে, 20 থেকে 30-32 বছর বয়সের ছেলেরা দেখবেন যে ব্লগিং করে এবং তারা ভালো করতেছে। আমি যখন ব্লগিং শুরু করি, আমার আশেপাশে লোকজন ওইতে পাগল হয়ে গেছে, এই ধরনের এই শব্দ ভাষা আমার কাছে আসতো, যেটা আমার অন্তরে লাগতো, খুব বিদ্ধ করতো আমাকে, কিন্তু কখনো কানে দেইনি। আমি আমার সিদ্ধান্তে অটুট ছিলাম এবং আমি আমার রাস্তায় আমি হাঁটছিলাম। আমি দৌড়ানো হতে সম্ভব ছিল না, কিন্তু আমি হাঁটছিলাম। হেঁটে হেঁটে আমি আজকে এত দূরে আসছি। আজকে আমি কুমিল্লার মানুষের বেলা। তো যাই হোক, অনেক প্রতিবন্ধকতাই আসছে এর ভিতরে। আমি যখন একবার কুমিল্লা ইউনিভার্সিটির একটা ইয়েতে গেছি, তখন খাবারের রেস্টুরেন্টের রিভিউ করবো আমি, যে ওই রেস্টুরেন্টটা একেবারে রুট লেভেলের একটা মানুষ। সেই মানুষটা একসময় পান বিড়ি সিগারেট বিক্রি করতো এই ইয়ের সামনে। আজকে সে কোটি কোটি টাকার মালিক। এই তার যেটা একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে, পান বিড়ির দোকান থেকে রেস্টুরেন্টে পরিণত হয়েছে। এবং তারা এই খাবারগুলি বাসায় রান্না করে, বাসায় রান্না করে নিয়ে আসে। স্টিল নাও তারা বাসায় রান্না করে নিয়ে আসে। আগেও এটা রান্না করতো তার ওই মান্নান ভাইয়ের ওয়াইফ রান্না করতো। এখন অনেক মানুষ নিয়ে তারা রান্না করে এগুলি এখানে নিয়ে এসে পরিবেশন করে। তো সেদিন একটা খাবার ওখানে খুব জনপ্রিয় ছিল, সেটা হচ্ছে এই যে গরুর নালা। তো এই নালা খাওয়ার অর্ডারের জন্য আমি সকালে গেছি ভিডিও করতে, আমি সন্ধ্যা পর্যন্ত ওখানে স্টে করলাম, যে সন্ধ্যার সময় কেউ অর্ডার দিবে, সে খাবে এবং তার খাবারটা আমি ভিডিও করব। তো এট ফার্স্ট একটা দুই ভদ্রলোক এটা অর্ডার দিল, দেওয়ার পর আমি অনেক খুশি হলাম। খুশি হওয়ার পরে ওনাকে অ্যাপ্রোচ করলাম যে ভাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি আপনার এই খাওয়ার ভিডিওটা রেকর্ড করবো। মুখ ভেঙে দিল যে আমি খামো আর আপনি ভিডিও করবেন, এটা কত হইলো? তো আমি যেহেতু অনুমতি দেয় নাই, আমি আইসা এই মামুর দোকানের মানে যে মালিক, ওনার পাশে দাঁড়ায় আছি। তো মনটা খারাপ, উনি দেখছে। তো উনি আবার এই খাবারটা যখন পুরোপুরি পরিবেশন করা হলো, লুচি আর তখনও আনে নাই, মানে শুধু নেহারিটা দিছে। লুচি যখন গেল, সে একটু খাওয়ার পরে মনে হয় আমার জন্য কি দয়া হয়েছে না মায়া হয়েছে জানি না, না গড গিফটেড কোনো কিছু আসছে জানি না, উনি আমাকে ডাক দিল যে ভাই শুনেন, জাস্ট খাওয়ার ভিডিও তো করবেন, অসুবিধা নেই, করেন। তখন ওই ভিডিওটা করলাম। এরপর এই ভিডিওটা আজকে আমার টাইমলাইনে এখনো আছে, দেখবেন। এই ভিডিওটা 1000 শেয়ার হয়েছে এবং এই ভিডিওটা প্রায় 3.5 লক্ষ ভিউ হয়েছে। তো ওই ভদ্রলোক পরে আমাকে ফোন দিছে যে ভাই আপনাকে ধন্যবাদ, আসলে আমি ক্ষমা চাচ্ছি যে আপনাকে প্রথমে রিকোয়েস্ট করার জন্য, আপনার ভিডিওটা অনেক ভালো হয়েছে, আমি দেখছি। এরকম সিচুয়েশন গত কিছুদিন আগেও একটা জায়গায় গেছি, যে একটা
স্টিলের বাড়ি, এটা আজকে আমি ভিডিওটা আপলোড দিছি, আপলোড দেওয়ার প্রায় 5 ঘন্টার ভিতরে 11,000 ভিউ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এই বাড়িতে যাওয়ার পরে বাড়ির এটা একটা অফিস, তো এটা বাড়ি আকারে করছে সে, যেন মডেল হিসেবে মানুষ দেখে যে স্টিলের বাড়ি করা যায় ইউরোপীয় স্টাইল। তো ওনার কাছে গেলাম, উনি বলল যে না, এটা আমরা ভিডিও করা যাবে না, কারণ হচ্ছে আমাদের কোম্পানি থেকে এই ভিডিও করে প্রমোট করা হয়, আপনি ভিডিও করতে পারবেন। তখন আমি বাইরে থেকে যা ফুটেজ নিয়েছি এগুলি দিয়ে ভিডিও বানিয়ে ফেললাম। তো সেখানেও বাধা বাধা আসছে, কিন্তু থেমে যায়নি। ধন্যবাদ জি বিলাল ভাই, আপনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আসবে যত বাধা, ততই বাধাকে উপেক্ষা করে নিজের গন্তব্য পৌঁছানোই হচ্ছে নিজ নিজ যিনি লক্ষ্যকে সামনে রেখে তার সফলতা সামনে পাবে। আমরা চলে যাচ্ছি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ভাইয়ের কাছে। ইকবাল হোসেন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি, আপনার কাছে যে প্রশ্নটি হচ্ছে, আর এই প্রশ্নের আগে আমি যে একটা কথা যোগ করতে চাচ্ছি, আপনারা চাইলেও আপনাদের টাইমলাইন থেকে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করতে পারেন। সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে, আপনারা চাইলেও আপনাদের পেজ থেকে আপনারা লাইভ শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখ, আপনার কাছে আমার যে প্রশ্নটি, আপনি এই জগতে আসার মানে আই মিন ব্লগে আসার আগে আপনি যে এটা নিজে ক্রিয়েটিভি দেখানোর জন্য বিভিন্ন অফিস, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন টিমদের সাথে আপনি যোগাযোগ করেছিলেন, তো তখন আপনি কি রিজেক্ট করেছিল? এখন কি আপনার ওই ধরনের অফিস, আপনার কন্টেন্ট ক্রিয়েটার বা যারা এই ধরনের তৈরি করে বিভিন্ন চ্যানেল, হ্যাঁ, আপনি কি ওই ধরনের এখন কি মনে হচ্ছে আপনি জালে এখন আপনাকে রিজেক্ট করবে? এখন আমি ওই চিন্তাধারা এখন আমি করি না এখন আর। এখন আমি চিন্তাধারা চাচ্ছি যে আমি চাচ্ছি যে ভালো একটা পর্যায়ে যাওয়ার জন্য। যেমন আমার টার্গেট হচ্ছে অন্যরকম। যেমন আমি এখন চাইলে যে কোনো একটা চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করে আমি অভিনয় করতে পারি, ঠিক আছে? যেই কোনো একটা চ্যানেলের সাথে এখন চাইলে, যে কোনো না, এটা ভুল, মানে ছোট পদের যে কোনো চ্যানেলের সাথে আমি চাইলে এটা করতে পারি, মানে আন্তর্জাতিক গুলো আমি বাদ দিলাম। আপনি যেটা রাখছেন যে এখন কি আমি চাইলে পারবো কিনা, তবে আমি জানি না ওই পর্যন্ত আসতে পারছি কিনা। তবে আমার এখন এটা করার এখন কোনো ইয়া নাই, কারণ আমি জানি এখনো আমি ওই পর্যায়ে যাইতে পারি নাই। আমার যে চিন্তাধারা হচ্ছে, এখন আমার পেজে ফলোয়ার হচ্ছে 1 লক্ষ+। যখন আমার পেজে হচ্ছে 5 লক্ষ কিংবা 6 লক্ষ হবে, তখন আশা করি বাংলাদেশের অধিকাংশ মানুষ আমাকে চিনবে, জানবে, তখন আশা করি আমি ভালো একটা কিছু ফলাফল করতে পারবো। তবে এখন আমার ফলোয়ার মাত্র 1 লক্ষ। তো 1 লক্ষ তো, হ্যাঁ, এখন 1 লক্ষ এটা কিন্তু আমার জন্য অনেক কিছু, কিন্তু অন্য জনের জন্য এটা ছোট কিছু। আমার জন্য, আমি এই জিনিসটা মানে অর্জন করতে আমার মাথার ঘাম পায়ে ফেলাইতে হয়েছে আজকে 3 বছর। তবে আমি জি, যখন বুঝতে পেরেছি। 1 লক্ষ ফলোয়ার বর্তমানে হয়েছে আমার, এখন আমার হচ্ছে যখন 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ হবে, কিংবা 7-8 লক্ষ হবে, তখন আমি বড় বড় যে কোনো চ্যানেলে গেলে অথবা ওরাই আমাকে ডাকবে, কিংবা আমি ওদের কাছে গেলে ওরা আমাকে ফালাবে না, অথবা আমি যে কোনো একটা সুযোগ পাবো এমনিতেই। পরিচালক জি, বলেন, আপনার ডিরেক্টর এখন বলেন, কোনো একটা সুযোগ তাহলে পাবো। আপনার কথার উপরে উপলব্ধি আমরা এটা করতে পারছি, আপনার মূল রিজন এখন হচ্ছে আপনার যে অবস্থান আছে, আপনার অবস্থানকে আরো মজবুত করবেন। আপনি সামনের দিকে আরো ভালোভাবে ভিডিও তৈরি করে আপনার অবস্থানকে আরো ভালো একটা অবস্থান নিয়ে যাওয়ার পরে তো আপনি এই ধরনের প্ল্যানিং করবেন। রিজেক্ট করবে কি করবে না সেটা এখন আপনার দেখার কিছু নাই, আপনার মূল ফোকাস আপনাকে আরো ভালোভাবে ইন্ট্রোডিউস করা। ধন্যবাদ জি, জি, ইকবাল আমি হোসেন আমি ভাই। আরো ভালো একটা পর্যায়ে যাওয়ার আমি নিজেকে নিয়ে যে ভালো একটা পর্যায়ে নিয়ে যাব, ওই চিন্তাধারা আমার এখন বর্তমানে কাজ করতেছে। কিন্তু জি, হ্যাঁ, আমরা সুযোগ এখন পেলে চলে তো যাচ্ছি, অবশ্যই, এখন যদি আমি সুযোগ পাই তাহলে এখনই করব। এটা আলাদা সাবজেক্ট। বুঝতে হ্যাঁ, পারছি, কিন্তু কিন্তু আমি আপনি যে একটা ইচ্ছাকৃত জায়গায় যাবো, ভাবে এটা যে সুযোগ নেবেন। দাঁড়াবো। জি, জি। জি, আপনি সুযোগ পেলে করবেন, কিন্তু নিজের থেকে আপনি বিভিন্ন চ্যানেল অথবা অন্যান্যদের সাথে যোগাযোগ করে ওইভাবে আপনার এখন আর ইচ্ছে নেই। না, না, বিষয়টা হলো, আমি আপনার একটু কথাটা বুঝি বলি, তখন বুঝতে পারবেন। দেখা গেছে জি, এখন যদি আমি কোনো সুযোগ পাই তাহলে তো অবশ্যই করব। কিন্তু বিষয়টা হলো যে আমি একটা জায়গায় যখন গিয়ে আমি নিজেকে উপস্থাপন করব, তখন তো আমাকে ওই পরিমাণ আমাকে পরিচিতি লাভ করতে হবে। তো ওইটা করতে হলে তো আমার আরো জি, দেরি আছে। দেখা গেছে এখন আমার এক জি, লক্ষ ফলোয়ার, যখন 6-7 লক্ষ ফলোয়ার হবে, তখন আমি নিজেকে যদি একটা জায়গায় নিয়ে দাঁড় করাই, তখন আমি ওখানে ভালো একটা সাড়া পাবো। কিন্তু এখন তো আমি ভালো একটা সাড়া পাবো না যদি কোথাও যাই, কারণ মাত্র 1 লক্ষ ফলোয়ার। কিন্তু 1 লক্ষ ফলোয়ার আমার পূরণ করতে খুবই কষ্ট হয়েছে, কিন্তু অন্যজনের, আরেকজনের কাছে এটা খুবই কম। হ্যাঁ, জি, কিন্তু আমি নিজেকে একটা জায়গার মধ্যে উপস্থাপন করতে গেলে, ভালো একটা পর্যায়ে যাইতে হলে আমাকে আরো আরো উপরে উঠতে হবে। কিন্তু তার আগে যদি আমি ভালো একটা সুযোগ পাই তাহলে তো অবশ্যই সেটা আমি কাজে লাগাবো। কিন্তু আমি নিজ থেকে কখন আমি যাব, যখন হচ্ছে আমার 6-7 লক্ষ ফলোয়ার হবে, তখন আমি নিজ থেকে কোনো একটা ভালো একটা চ্যানেলে গিয়ে তখন আমি ভালোভাবে অভিনয় করার চেষ্টা করবো। তখন আমি তাদের কাছে প্রস্তাব রাখবো, আশা করি তখন তারা আমাকে ফিরাবে না। ভালো একটা পর্যায়ে যখন আমি যেতে পারবো। ধন্যবাদ। আপনার আজকে অনুষ্ঠানের সর্বশেষ যে প্রশ্নটি, আপনি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনি তাদেরকে কি অনুপ্রেরণা দিতে চান, একটু যদি তাদেরকে একটু উদ্দেশ্য করে কিছু বলতেন। তাদের অনুপ্রেরণা হচ্ছে, আমাদের মধ্যে ধৈর্য কম।
আমরা নিজেদের মধ্যে কোনো ধৈর্য রাখতে পারি না। এই যে বেলাল ভাই একটা কথা বলতে যে উনি হচ্ছে নিজেকে নিজের ভিতরে একটা মানে মনোবল আছে যে উনি করে দেখাবে, উনি পারবে। উনি ওই যে খাবারের একটা ভিডিও করতে গেছে, খাবারের ভিডিও করতে গিয়ে নাকি ওখানের মধ্যে নাকি সমস্যা সৃষ্টি হয়েছে, তারপরে উনি ওখানে ভিডিও করছে, কিন্তু ওনার মনোবল থাকার কারণে ভিডিওটা এক এককে শেয়ার হয়েছে এবং 3 লক্ষের উপরে ভিউ গেছে। তো আসলে তারপরে আজকে একটা ভিডিও দেখলাম, উনি হচ্ছে একটা ভিডিওটা করলো, আমি ভিডিওটা দেখে খুবই অবাক হইলাম যে বেলাল ভাই যে ভিডিওটা করছে, আজকে একটা ভিডিও আপলোড করছে, এটা খুবই ভালো একটা লাইক করছে ওই ভিডিওটাতে। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, খুবই অল্প সময় বেলাল ভাই ভিডিওতে খুবই ভালো একটা লাইক এবং ভিউ আসছে, এটা আমি খেয়াল করছি। বেলাল ভাই যেটা বলতে চাইছে, যাই হোক ওটা আলাদা সাবজেক্ট। এখন বিষয়টা হলো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিতরে আমি দেখি না বিন্দু পরিমাণ তাদের ভিতরে ধৈর্য আছে। এই ধৈর্য জিনিসটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। যার ভিতরে ধৈর্য নাই সে জীবনে কিচ্ছু করতে পারবে না। সে মাছ বিক্রি করতে গেলে সে মাছ বিক্রি করতে পারবে না, কারণ সে মাছ অর্ধেক বিক্রি করে আহ, বলবো যে আমার মাছ বিক্রি হয় না, আমি চলে আসবো মাছগুলি নিয়ে। যার ধন্যবাদ ভিতরে ধৈর্য বিলাল ভাই। আছে। ধন্যবাদ ইকবাল ভাই, আপনার গুরুত্বপূর্ণ আসলে বাস্তবতা এতটুকুই এখানেই দাঁড়াচ্ছে যে সফলতা হয়েছে বা হবে তারা না, না, যাদের আমার কথা ধৈর্য শেষ হয় আছে, না যারা ভাইয়া। ধৈর্য ধারণ করে। জি না, 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 বলুন। আমার কথা এখনো শেষ হয় নাই তো, আপনি কথা তো টান দিয়ে নিতে চাইতেছেন। জি জি জি, বলুন বলুন, শেষ করুন। জি, শেষ বিষয়টা করুন। হলো যে আমি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি আমাকে প্রশ্ন করছেন যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হুম, তাদের সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি 2 মিনিট কথা বলবো, ঠিক আছে? 2 মিনিট আমাকে জি সময় জি দেন। জি। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, কথাটা আমি কেন বলতেছি হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপ আমার পেজে দেওয়া আছে, এটা দেওয়ার একটা কারণ হচ্ছে যে আমি বিভিন্ন স্পন্সর রাখি, মূলত স্পন্সরের জন্য আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করা হয়েছে না। অন্য অনেকে মেসেজ আমি রিপ্লাই দিই না, যারা স্পন্সরের জন্য আমাকে মেসেজ করে তাদেরকে আমি রিপ্লাই দিই। যাই হোক, এখন বিষয়টা হলো যে নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা আমাকে মাঝে মাঝে মেসেজ দেয়, ভাই ভাই আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমি নতুন পেজ খুলছি, এখন হচ্ছে আমি তো লাইক ফলোয়ার বাড়তেছে না, এখন কি করব? তখন আমি তাকে বলি যে ভাই আপনি কতদিন ধরে ভিডিও করেন? আমি বলি না যে কয় মাস কিংবা কয় বছর, এটা বলি না। আমি বলি যে ভাই কতদিন ধরে ভিডিও করেন? তখন তারা বলে ভাই কেউ বলে 1 মাস, কেউ বলে 15 দিন, কেউ বলে 3 দিন, কেউ বলে 1 দিন, কেউ বলে আজকে আমি পেজ খুলছি। আরে ভাই, তোমরা ভিডিও করো ভালো কথা, তোমরা আগে তোমরা পেজ খুলছো ভালো কথা, পেজ খুলেই তোমরা মানে ফলোয়ার চিন্তা করতেছো, কিন্তু ভিডিও বানানোর কোনো খবর নাই। আমি কি টপিকটা নিয়ে কথাটা বলতে চাইতেছি যে আমি অনেক হাজার হাজার এমন আছে, একজন দুইজন না, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর যে আজকে পেজ খুলতে, পেজ খুলে 1 মাসও হয় না, ভিডিও করে নাই, ভিডিও দুটাও মনে আপলোড করে নাই, তারা হতাশ যে কেন লাইক আসে না, কেন ভিউ আসে না, কেন এগুলো হয় না, মানে এগুলা নিয়ে হতাশ, ধৈর্য নাই। তারা কখনো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে না। তারা মানে তারা তারা কেন এখন বলতে পারেন যে তারা কেন এটার প্রতি আগ্রহ হয়েছে? তারা আগ্রহ হয়েছে ওই যে পেজের মধ্যে দেখে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে, ওই যে তারপরে ভিডিও করে টিম বুথ থেকে টাকা বাহির করে, তারপরে ভিডিও করে যে আচ্ছা, আমি পেজ থেকে 40,000 টাকা কামাইছি, 50,000 টাকা কামাইছি, এই যে দেখেন আপনারা পারবেন। তো তারাও কি করে, শখের বসে পেজটা খুলে খুলে মনে করে যে আজকে আমি পেজ করছি, কালকে আমি মনে হয় 40,000 টাকা কামাইতে পারবো। এত তারা সহজভাবে নিয়ে নেয়। তো এটা সহজভাবে নিয়ে নিতে গিয়ে তার ধরাটা খায়। তাদের ভিতর লোভ কাজ করে, তাদের ভিতর কখনো আন্তরিকতা, ভালোবাসা এবং কন্টেন্ট, তারা তাদের এটা এটা কন্টেন্টের দিকে তারা খেয়াল করে না। তাদের দিকে টাকাটা ফোকাস করে, তারা টাকাটাকে মেন জিনিস মনে করে, এই কারণে তারা সামনের দিকে এগোতে পারবে না, এটা আমার ধারণা। কিন্তু আমি যে পেজ খুলছি, আমি ইকবালে পেজ খুলছি টাকা চিন্তা করে পেজ খুলে নেই। আমি পেজ খুলছি আমার নিজের যোগ্যতাকে আমি প্রকাশ করার জন্য, নিজের মেধা আমি এখানে কাজে লাগানোর জন্য। আমি টাকা চিন্তা করে আমি ভিডিও আপলোড করি নাই। কিন্তু আমি যখন পেজ খুলছি তখন পেজ থেকে আমি জানতাম না যে এখান থেকে ইনকাম হয়। আমার যখন 15,000 ফলোয়ার হয়েছে কিংবা 20,000 ফলোয়ার হয়েছে, তখন আমি সেট আপ আসছে, আমি নিজে জানি সেট আপ আসছে, আমি সেট আপ করার 20 মিনিটের সাথে সাথে আমি মনিটাইজেশন পাইছি। তো আমার ভিতরে ওই টাকার লোভ কাজ করে নাই যে আমি টাকার জন্য পেজ খুলি নাই, যে আমি টাকার জন্য আমি কাজ করবো এখানের মধ্যে। যারা টাকার জন্য পেজ খুলে তারাই ধরাটা খায়। আমার বক্তব্য শেষ। ধ- ধন্যবাদ ইকবাল হোসেন ভাই। ইকবাল গ্রামীণ ব্লগ উনি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটারদের কি থাকা উচিত, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্যকে আহ ভালোভাবে উপস্থাপনা করাটা উচিত সবার পক্ষে। আমি বিলাল ভাইয়ের কাছে চলে যাচ্ছি সংক্ষিপ্ত একটি প্রশ্ন নিয়ে। বিলাল ভাই, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। বিলাল ভাই, আপনার কাছে যে প্রশ্নটা, আপনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগের ডিপার্টমেন্টের মনে হয় ছাত্র, এটা কি রাইট স্যার? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একবার কমেন্ট করেছেন। বিলাল ভাই হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন ছাত্র ছিলেন। জি, জি। হ্যাঁ, উনিও আমার ডিপার্টমেন্টে, আমিও সেম ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আর সিঙ্গার সুদীপ যিনি আছেন আজকে অনুষ্ঠানে, উনি একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। যাই হোক, আমরা একই ডিপার্টমেন্টের 3 জন স্টুডেন্ট এই অনুষ্ঠানে আছি, আমরা খুব ভাগ্যবান মনে হচ্ছে। তো আপনার কাছে যে প্রশ্নটা হচ্ছে, অনুষ্ঠান আমরা এখন শেষ করে দিচ্ছি, অল্প সর্বোচ্চ 2-3 মিনিট আছে আমরা। তো আপনি সর্বশেষ আপনি কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, নতুন প্রজন্মে যারা ডেভেলপমেন্ট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, আমি মনে করছি ভিডিওর চেয়েও কিন্তু বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটার বেশি। তো আপনি ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে, তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলতে চান কি?
সংক্ষেপে। অবশ্যই অবশ্যই আমি কিছু কথা বলবো। তার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, সজীব ভাইকেও এরকম একটা সুযোগ দিয়েন ফিনিশিং দেয়ার, কারণ সজীব ভাই তো শব্দ শুনতেছে, কিন্তু ওনার মতো একটা অভিজ্ঞ মানুষ, এই আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, মানে শুনে ভালো লাগে, মানে এখন নিজের কাছে একটা ভাই, গর্ববোধ হচ্ছে। আমি তো আপনার এরও ডিপার্টমেন্টের একটা, ছোট ভাই, ভাই আমার কথা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ একটু সুযোগ দিয়ে ওনাকেও। তো যাই হোক, ইকবাল ভাই যে কথাটা বলছে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমি যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি অসংখ্য ছেলে, আমার ইয়েটা তো আমি আমার মেসেঞ্জারে যতজন নক দেয় আমি প্রত্যেকের মেসেজের উত্তর দিই। যার কারণে হচ্ছে আমি অনেকের সাথেই কথা বলি, তো অনেকের ইয়েটা জানি যে আসলে ওদের মাঝে আসলে একটা অস্থিরতা কাজ করে। অস্থিরতা কাজ করার কারণ হচ্ছে আসলে তাদের ভিতরে আসলে কোনো কোয়ালিটি নেই। আমি কে কিভাবে নিল আমি জানি না, তবে আমি সত্য কথা বলতে চাচ্ছি, আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে মানুষকে কিছু দিতে পারবেন কিনা। আপনি নিজের বিবেকের আয়নায় দাঁড় করাই দিতে হবে। নিজের বিবেকের চাইতে বড় আদালত আর কোথাও নাই, বিচারক আর কোথাও নাই। কারণ আমি জানি আমার ভিতরে কি আছে, আমি জানি আমি চোর না আমি বদমাইশ, এগুলি আমাকে আমি চিনি, আমাকে আমি জানি। এই জন্য বিবেকের দাঁড় করাই দিতে হবে, দিয়ে আগে বিচার করতে হবে আসলে আমি মানুষকে কিছু দিতে পারবো কিনা। একটা কথা ইকবাল ভাই বলছে যে টাকার লোভে, হ্যাঁ এখানে অনেকে আছে যারা দেখে যে অমুক এত টাকা ইনকাম করতেছে, অমুক ব্লগার গাড়ি নিয়ে চলতেছে, অমুক ব্লগার বাড়ি বানাই ফেলছে, এগুলি শুনে শুনে অনেকে কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে, দেখি না আমি পারি কিনা। আপনার এই সময় লস করার কোনো, আপনার জীবন থেকে যে সময়টা চলে যাবে এই সময়টা আপনি আর কোনোদিন ফিরে পাবেন না, এই জিনিসটা আপনাকে ভাবতে হবে। আপনি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আগে আপনি নিজে প্রস্তুত কিনা সেটা আগে নিজেকে বিচার করতে হবে, করার পরে এরপরে আপনাকে ঠিক করতে হবে যে আমি কোন লাইনে আমার অভিজ্ঞতা আছে, আমি কোন লাইনে কন্টেন্ট ক্রিয়েট করব, আমি কোন লাইনে গেলে আমার জন্য ভালো হবে। এটা ডিসাইড করার পরে আপনাকে নামতে হবে যে আমার আশেপাশে যা আছে তাই নিয়ে আমাকে নামতে হবে। অনেকেই দেখি মানে এই কন্টেন্ট ক্রিয়েট করার আগেই যে ডিএসএলআর নিয়ে আসে, ভালো ভালো বুম মাইক নিয়ে আসে, তারপরে ওই যে আমার বুকে দেখতে পাচ্ছেন অনেক দামি একটা মাইক্রোফোন, এরকম মাইক্রোফোন কিনে ফেলে। এটা কোনো প্রয়োজন নাই। আমাদের ইকবাল ভাই এখন পর্যন্ত ওনার একটা ভালো মাইক্রোফোন নেই, কিন্তু উনি এই ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে শুধুমাত্র একটা মোবাইল দিয়ে। আর যে মোবাইলটা এতদিন কাজ করছিল, এই ইদানিং উনি একটা ভালো মোবাইল নিয়েছে, তার আগে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা খুব একটা দামি মোবাইল ছিল না, ভালো মোবাইল ছিল না। তাইলে উনার ভিতরে প্রতিভা ছিল, উনি সেটা কাজে লাগাইতে পারছে, কিন্তু ইনস্ট্রুমেন্ট কোনো বিষয় না। এই জন্য আমার আশেপাশে যা আছে তাই নিয়ে নামতে হবে, নেমে ধৈর্য ধারণ করতে হবে। এই পথে নামলে আপনাকে বেহাইয়া মানুষের মতো হইতে হবে। আপনার কমেন্টস, আমার ভালো ভালো ভিডিওতেও নিচে দেখি অনেকে এমন কমেন্টস করে যেই কমেন্টস গুলা কোনো মানুষ দেখলে, সাধারণ মানুষ দেখলে তারা বলবে যে কি বেকুব না গাধা, এটা এখনো রেখে দিছে কেন, এটা ডিলিট করে না কেন। আমি কোনো কমেন্ট ডিলিট করি না, আমার যত গালাস করুক আমি কোনো কমেন্টস ডিলিট করি না, কারণ এই কমেন্টস এর উত্তর আমার দর্শকরা দেয় যারা আমাকে ভালোবাসে, আমি দিতে হয় না। এরপরে হচ্ছে টুডে টুমেরো, তার ভিতরে একটা অনুশোচনা আসে। এরপর হচ্ছে আমি আমার নেগেটিভিটি নিয়ে যারা কথা বলে আমি তাদেরকে ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। এরকম অনেক মানুষ আছে আমার পরিচিত যারা আর জীবনে কোনোদিন আমার টাইম লাইনে এসে খারাপ কিছু লিখে নাই, এবং আমার প্রেমে পড়ছে, মানে আমাকে ভালোবাসছে, আমার কন্টেন্ট তারা দেখে হাই হ্যালো হচ্ছে প্রায় সময়। যাই হোক, এই ধরনের এই ধৈর্য থাকতে হবে। এরপরে হচ্ছে আমার ভিডিওতে ভিউ আসে না, আমার তো এই মাথা ফালাই দিল না, বিশ্বাস করেন 300 ভিডিও দেওয়ার পরে আপনি নিজেকে বিচার করবেন আসলে আপনি কি পারবেন, আপনার এটা কি আসলে এই ভাইরাল হবে নাকি হবে না। 300 ভিডিও দেওয়ার আগে আপনি এটা চিন্তা করবেন। তাহলে 300 ভিডিও যদি আপনি দেন তাহলে মিনিমাম 3 মাস প্রতিদিন যদি 1 টাকা করে দেন, মাসে যদি
15টা করে দেন, 6 মাস, মাসে যদি 10টা করে দেন আরো বেশি। এই সময়টাকে আপনাকে অপেক্ষা করতে হবে। আর নতুন কন্টেন্ট ক্রিয়েটর আর এদের জন্য আরো কিছু হচ্ছে যে আপনার জীবন থেকে যে সময়টা চলে যাবে, এই যে 3 মাসের, এই যে 4 মাসের, এই যে 5 মাসের, এই সময়টা কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। এই সময়টা যদি আপনি ঠিক মতো কাজে লাগাতে না পারেন, এই সময়টা আর ফিরে আসবে না। এই সময়টার জন্য আপনি একদিন আফসোস করতে হবে। এই সময়টা অন্য কাজে লাগাইলে আপনার অনেক ভালো হতো। আর শুধু কন্টেন্ট ক্রিয়েশনে এই মানুষের পেশা হইতে পারে না, মানুষের অনেক পেশা আছে। আপনি নিজেকে আগে করতে হবে যে আমি কোন দিকে গেলে আমার যে ভিতরে যে প্রতিভা আছে কোন দিকে গেলে, যেমন আমাদের সিঙ্গার সজীব ভাই, উনি গানকে পেশা হিসেবে নিয়েছে। উনি যদি চিন্তা করতে যে না আমি ব্লগিং করব, তাইলে হয়তো ওনার দ্বারা এটা সম্ভব হতো না, কারণ ওনার ভিতরে আছে, আল্লাহ দিয়ে দিছে প্রতিভা হচ্ছে গান। উনি গানকে ভালোবেসে প্রথম অবস্থায় অনেক স্ট্রাগল করছে, যে স্ট্রাগলের গল্প হয়তো উনি এখনো বলে নাই। আমি জানি প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে অনেক স্ট্রাগলের গল্প থাকে, অনেক কষ্টের গল্প থাকে। সেই কষ্টগুলি থেকে পার হয়ে মানুষ এই একটা সময় এসে সফলতায় উপনীত হয়। ধন্যবাদ ভাই আপনাকে এই বিষয়ে কথা বলতে দেওয়ার জন্য, আমাকে নতুন প্রজন্মের জন্য, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আসতে চায় তাদের জন্য আমার এই কথাগুলি হলো, প্রথমত হচ্ছে নিজেকে আগে কাজের জন্য প্রস্তুত কিনা এটা ঠিক করতে হবে। তারপরে হচ্ছে নিজের ভিতরে ধৈর্য রাখতে হবে এবং অনেক অনেক বেশি কাজের প্রতি ভালোবাসা এবং শ্রম দিতে হবে। ধন্যবাদ জনাব মোহাম্মদ বেলাল হোসেন ভাই, জনাব যিনি বেলাল ভাই নামে পরিচিত। ধন্যবাদ আপনাকে অসংখ্য আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে সুযোগ করে দেওয়ার, সুবিধা অর্জন করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আজকের অনুষ্ঠান আয়োজক জনাব মোহাম্মদ সিঙ্গার সজীব সর্বশেষ একটি প্রশ্ন নিয়ে। সিঙ্গার সজীব, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি সিঙ্গার সজীব, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? উনি সম্ভবত নেটওয়ার্কের সমস্যা এখানে। জি সিঙ্গার সজীব, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমরা কি 2 মিনিট অপেক্ষা করব? ওনার থেকে প্রশ্ন প্রায় শেষ, উনি একটু আসুক দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ইকবাল ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনি। ইকবাল ভাই থেকে, ইকবাল ভাই যদি আমাদেরকে আরো একটু যদি বলতেন। ভাই কথাটা হলো যে বেলাল ভাই আমাকে মাঝখানে বলছিল যে আমি কম দামে একটা ফোন দিয়ে হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েট শুরু করলাম, তো কথাটা সত্য। তো এখন হয়তো একটা ফোন, ভালো একটা ফোন নিছি, কিন্তু তার আগে হচ্ছে আমার খুব বেশি একটা দামি না, খুবই কম দামি একটি ফোন ছিল স্যামসাং এর, মেবি 20,000 টাকা এটা সম্ভবত দাম মার্কেটে। তো এটা ভালো, এটা যতটুকু আমি ওই ফোন দিয়ে আমি উঠছি। তো ও বিষয়টা হলো যে আমি একটা সময় বাটন ফোন দিয়ে ভিডিও করতাম, আপনারা জানলে অবাক হবেন, বাটন ফোন দিয়ে আমার ভিডিওর প্রতি এতটাই মানে আমার আগ্রহ কাজ করতো, আমি বাটন ফোন দিয়ে ভিডিও করতাম। বাটন ফোন দিয়ে ভিডিও করে আমার এলাকার চাচাতো ভাই জ্যাঠাতো ভাই ছিল তাদেরকে দেখতাম, বলতাম যে দেখ এই যে ভিডিওটা করছি কেমন হয়েছে। ওই সময় থেকে আমার হচ্ছে ভিডিও করার আগ্রহ কাজ করতো। তো আসলে এখন বর্তমান যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা হচ্ছে পেজ খোলার আগে তারা চিন্তা করে যে তারা কত টাকা এখান থেকে ইনকাম করতে পারবে, ওটা তাদের মাথায় কাজ করে, যার কারণে তারা সফলতা অর্জন করতে পারে না, আর তারা পারবেও না তাদের যদি চিন্তা ভাবনা থাকে। তো আসলে যখন আমি বাটন ফোন দিয়ে ভিডিও করতাম তখন কি আমার মাথায় ওই কাজ করতো যে আমি টাকার জন্য কাজ করতেছি, টাকার জন্য ভিডিও বানাইতেছি, এটা কি কাজ করতো? কখনোই করতো না। এই জন্য টাকাটা জীবনে বড় কিছু না, টাকা আসবে যাবে, কিন্তু আমি নিজেকে একটা ভালো একটা পর্যায়ে যখন নিব তখন আমাকে টাকার দিকে আমাকে তাকাতে হবে না, আমি ওই কাজের পিছনে আমাকে তাকাতে হবে। কাজ যদি আমার ভালো হয় তখন একটা সময় যদি আল্লাহ কবুল করে তখন ইনশাআল্লাহ টাকা আসবে। আমাকে কাজের প্রতি আমাকে নজর দিতে হবে, এটা হলো আমার বক্তব্য। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিতরে বিন্দু পরিমাণ আমি দেখি না যে ধৈর্য আছে। ধৈর্য তাদের ভিতরে থাকেই না, বিন্দু পরিমাণ নাই। এবং আমি বেলাল ভাইকে বলতেছি, আমাদের অ্যাসোসিয়েশন, বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর যে অ্যাসোসিয়েশন আছে, আমাদেরও মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা যে কন্টেন্ট তৈরি করে, তাদের কিছু কিছু কন্টেন্ট, তাদের ভিতরেও আমি দেখি কিছু কিছু লোক আছে, সবার কথা বলতেছি না, আমরা যারা অবশ্যই জ্ঞানী লোক আমরা এখানে আছি, তাদের ভিতরেও ধৈর্য জিনিসটা কাজ করে না। তারাও হতাশ যে কেন ভিউ আসে না, কেন লাইক আসে না, ভাই সাপোর্ট করেন, ভাই সাপোর্ট করেন। তারা আমাদের কমেন্ট বক্সে এসে বলে ভাই সাপোর্ট করেন, এই করেন সেই করেন।
আরেকজনের কমেন্ট করছে কি আমরা সাপোর্ট চাইলে তো সাপোর্ট পাবো না, আমরা নিজেরা সাপোর্ট তৈরি করে নিতে হবে। তো ভাই চলে আসছে, আমার বক্তব্য এখানে সমাপ্ত করতেছি। ধন্যবাদ জি, সজীব ভাই ইকবাল হোসেন চলে ভাই, আসছে। আপনি একটু দেওয়ার জন্য। সজীব ভাই, আপনার কাছে আমরা চলে যাচ্ছি। আপনি যদি আজকে সর্বশেষ যদি আমাদের দর্শক বিনোদীকে উদ্দেশ্য করে সফলতার উন্নত শিখরে পৌঁছানোর জন্য আমাদের করণীয় কি, কিভাবে আমরা আমাদের সফলতার দ্বার প্রান্তে আমরা পৌঁছাতে পারি, যদি একটু আমাদেরকে বলতেন তাহলে আমরা উপকৃত হতাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আগে প্রথমে জানাচ্ছি মিডিয়া যে আসলে আপনার যে আশাগুলো এগুলো আসলে সত্য আমার কাছে, আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আপনি অনেক দূরে এগিয়ে যাবেন, ইভেন আরএস মিডিয়া ব্র্যান্ড হবে ইনশাআল্লাহ, সে আশাবাদে রাখি। ইনশাআল্লাহ আমরা নিজেরা যদি একটু কষ্ট করি, আমরা যদি সাপোর্ট করি, অবশ্যই আমাদেরকে যারা সাপোর্ট করে, আপনাদেরকে যারা ফলো করে, তারাও আপনার support করবে। আর বিশেষ করে আমি ছোট মানুষ, মানুষকে হেলাল হোসাইন ভাই, একটু আওয়াজ শোনা যাচ্ছে? আমার কথা বিলাল শোনা ভাই, আওয়াজ যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, আওয়াজ কম আসতেছে, একটু আর ওনার স্পিড দাও। ওনার সাউন্ডটা কম আসতেছে, সাউন্ডটা কম হ্যাঁ, একটু আসতেছে। সাউন্ড দিবা। সজীব ভাইয়ের সাউন্ডটা কম আসতেছে। এখন সাউন্ড ঠিক আছে? জি বলেন, একটু একটু জোর দিয়ে বলেন, একটু সাউন্ডের প্রবলেম দেখাচ্ছে তোমার। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। যাক। তো আমি ছোট মানুষ, আহ, বেলাল হোসেন ভাই এবং ইকবাল হোসেন ভাইকে আমি ছোট আকারে একটা জিনিস বলছি আর কি। বেলাল হোসেন এবং ইকবাল হাসান খান, আপনারা অনেক করেছেন রান। কি চুরি? সারা বাংলাদেশ এবং দেশের বাইরে সবার মন চুরি। আপনারা এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন, সে আশা আর সে দোয়া আমি সবসময় করি। আর আমার জন্য সব দোয়া করবেন খাস করে। আমি যেন এই, সবার পাশে যেন, গরিব অসহায় এবং পথ শিশুদের পাশে যেন অলওয়েজ, মানে সবার পাশে যেন আমি থাকতে পারি, এই দোয়া কামনা করি আমি। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করছেন, সাপোর্ট করে যাচ্ছেন, আমার গানকে যারা ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজ আমার গড়ে ওঠার আর আমার যা যা কিছু হয়েছে, সকল অর্জন আমার নয়। আমার যা কিছু হয়েছে সকল অর্জন আমার নয়, সকল কিছু আমার বন্ধু বান্ধব এবং আমার যারা ভক্তবিন্দু আছেন, যারা আমাকে সাপোর্ট করেছেন, যারা আমার শিক্ষাগুরু আছেন, যারা আমার বড় ভাই আছেন, এগুলো সকল অর্জন তাদের। তো আমি আমার সকল কিছু তাদেরকে উৎসর্গ করি সবসময়। আর তাদের পাশে আমি সবসময় আছি, ইনশাল্লাহ সবসময় থাকবো। আর বিশেষ করে আমি শেষ করে দিচ্ছি, শেষ করার আগে আমি একটা কথাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা গানকে ভালোবাসেন গানের পাশে থাকবেন, কিন্তু ব্যক্তিত্ব যে একজনকে আপনার পছন্দ হয় না, সেটা আপনি রূপান্তরিত যদি অন্য কোনো জায়গা করেন, তাহলে আমি মনে করব, কারণ আমরা অনেক 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 মানুষের সাথে চলাফেরা করি, যে আপনি একটা কমেন্ট করেছেন অথবা আপনি 10 জনের কাছে বলেছেন যে এই অবস্থা, তখন আপনি নিজে পচে গেলেন, কারণ তারা কখনো জানতো না যে এই পরিস্থিতিতে এখন একটা মানুষ গান করে। হ্যাঁ, তাকে আপনি সাপোর্ট করলে করবেন, না হলে নাই, কিন্তু আপনি একটা মানুষকে না, একটা গানকে আপনি ব্যাড কিছু করতে পারেন না। তো ব্যাড কিছু নয়, আপনি সাপোর্ট করলে করবেন, আর না হয় আপনি নিজের মনের কথাগুলো নিজের মনে রাখবেন, সেটাই আমি কামনা করি। তাহলে আপনার নিজের জন্য, আপনাদের নিজের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। তো জি, আপনি দিন শেষে কথা হচ্ছে, আমরা মানুষ, জি আমরা সকলকে সাপোর্ট করি। ইভেন হিংসা নয়, মানুষদেরকে ভালোবেসে এগিয়ে যেতে হবে, সেটাই যাক, ওনার সর্বশেষ পর্যন্ত ছিল, একটু কারণে ওনার নেটওয়ার্কের প্রবলেম হয়ে গিয়েছে। তারপর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আজকে এই আমাদের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং অনুষ্ঠানটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইচএম মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকের অনুষ্ঠান এক্ষুনি শেষ করছি। আপনারা আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। না। আর ধন্যবাদ দ্বিতীয়ত সকলকে। কথা হচ্ছে